যারা এখানে আসতে পারছে না, আমার মনে হয় তাদের ভাগের লড়াইটাও আমাদের লড়তে হবে। যে তোমরা বাঙালি নও বলে তোমরা রাস্তায় নামছো না, তোমাদের বাড়ির মেয়ের কিছু হলে তোমরা কি তখন রাস্তায় নামবে? তারা আমাকে বলল যে এটা তো আর হিন্দু মুসলমানের ধর্মের ব্যাপার না দিদি, আর কে কোন পার্টি করে সেই ব্যাপারও নয়। তুমি যখন রাস্তায় নেমেছো তাহলে যাদের বিরুদ্ধে প্রতিবাদ তাদের নাম নিয়েই প্রতিবাদ করো। নিজের জন্য দরকার না হলেও বাকিদের জন্য দরকার। যারা এখানে আসতে পারছে না, আমার মনে হয় তাদের ভাগের লড়াইটাও আমাদের লড়তে হবে। সেই জন্য আমাদের একসাথে আসা উচিত। আর আমরা যদি মনে করি যে আমাদের একদম মানে কি বলবো, যে শ্রেণীর মানুষরা আমাদের বাড়িতে পরিচারিকা হিসেবে কাজ করে, যারা আমাদের বাড়িতে রান্না করে, তারা হয়তো তাদের কাজ সামলে, তাদের এর বাড়ি ঠিকের কাজ, ওর বাড়ির রান্নার কাজ, এইগুলো সামলে হয়তো তারা প্রত্যক্ষভাবে আমাদের আন্দোলনে সামিল হতে পারছে না। কিন্তু আমার বাড়িতে যে মাসি থাকে, সে আমার বাড়ি সামলাচ্ছে বলে আমি রাস্তায় বেরোতে পারছি। কিন্তু তাদের সঙ্গে আমি কোনোদিনও ভাবিনি যে তাদের সঙ্গে আমার মানে এই প্রতিবাদ, এই আন্দোলন, এই নিয়ে তাদের সঙ্গে যে আমার একটা আলোচনা কোনোদিনও হবে বাড়িতে, সেটা আমি কোনোদিনও ভাবিনি। কারণ ইউজুয়ালি আমি যেহেতু বাড়িতে আমি আর আমার মাসি থাকি, সেই জন্য আমার বাড়ির কাজের মাসি আর আমার সাথে আমাদের অনেক কিছু নিয়ে আলোচনা হয়, অনেক কিছু নিয়ে কথা হয়। মেগা সিরিয়াল, হ্যাঁ, বস্তিতে কি হচ্ছে, পাড়ার যত গুজব, এইসব নিয়ে আলোচনা হয়। কিন্তু গতকাল আমি ভোরবেলা বাড়ি ফেরার পরে এবং আজকে সকালবেলা আমার বাড়ির মাসি এবং আমার রান্নার দিদি, তারা দুজনেই মুসলমান, কিন্তু তাদের সঙ্গে আমার যে আলোচনাটা হলো সেটা হচ্ছে আমার বাড়ির রান্নার দিদি পুতুলদি, সে আরও অনেক বাড়িতে কাজ করে, সেই বাড়িগুলো মানে সেখানে বাঙালিদের বাড়ি নয়, কিন্তু সে সেখানে গিয়ে প্রচুর প্রতিবাদ করে বলেছে যে তোমরা বাঙালি নও বলে তোমরা রাস্তায় নামছো না, তোমাদের বাড়ির মেয়ের কিছু হলে তোমরা কি তখন রাস্তায় নামবে? এবং তারা আমাকে বলল যে এটা তো আর হিন্দু মুসলমানের ধর্মের ব্যাপার না দিদি, আর কে কোন পার্টি করে সেই ব্যাপারও নয়। তুমি যখন রাস্তায় নেমেছো তাহলে যাদের বিরুদ্ধে প্রতিবাদ তাদের নাম নিয়েই প্রতিবাদ করো। কারণ আমার কাজের জায়গার প্রচুর মানুষ, তাদের সঙ্গে আমার মানে এই বিষয়ে ঝগড়া বলবো না, কিন্তু বাকবিতণ্ডা হয়েছে। কারণ আমার মনে হয় সবাই আমরা বলছি উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু অনেককেই যখন জিজ্ঞেস করা হচ্ছে যে কার থেকে জাস্টিস চাই, তখন কিন্তু তারা আর কিছু বলতে পারছে না। সরকারকে তো সরকারের দায়িত্বটা নিতেই হবে। আর আমার মনে হয় যে আমি এখানে এসছি মেয়ে হিসেবে, মা হিসেবে, কিন্তু একজন শিল্পী হিসেবেও। কারণ শিল্পীদের কোনো জাত, ধর্ম, পার্টি পলিটিক্স হয় না। তাদের সব থেকে বেশি জোর থাকে প্রতিবাদ করার, যা ঘটছে তা নিয়ে সোচ্চার হওয়ার। কারণ আমাদের রিচ অনেক বেশি মানুষের কাছে আমরা খুব চটজলদি পৌঁছে যেতে পারি। সেটা আমাদের সোশ্যাল মিডিয়ার ফলোয়িং বলুন, ফ্যান বলুন, যারা আমাদেরকে আইডল মনে করে, যেভাবেই হোক না কেন। আর সোশ্যাল মিডিয়াটা এখন আমাদের কাছে একটা বড় অস্ত্র আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য। সেই জন্য আমি সবাইকেই বলেছি যে আমি বা আমরা যেহেতু সব জায়গায় ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে পারছি না, যেখানকার যা খবর যদি অ্যাম্প্লিফাই করার দরকার পড়ে সেটা আমাদেরকে জানাতে, যাতে আমরা সেটা আমাদের নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দিয়ে আমরা সেটা নিয়ে মানুষকে আরও বেশি করে জানাতে পারি। আমার বন্ধু অয়ন, ও সায়েন্টিস্ট, ও বস্টনে থাকে, ও হার্ভার্ড ইউনিভার্সিটির সঙ্গে কাজ করছে, কিন্তু ও এখন ছুটি কাটাতে কলকাতায় এসেছিল। তো ও আমার সঙ্গে আজকে এসছে এবং এখান থেকে আমাদের লালবাজার যাওয়ার কথা। আমার মনে হয় সবাই যারা দেশের বাইরেও আছে, আমার প্রচুর বন্ধুবান্ধব যারা কানাডায় থাকে, যারা অন্যান্য জায়গায় থাকে, তারা প্রতিনিয়ত মেসেজ করে এটাই জানাচ্ছে যে কোনো রকম যদি দরকার হয়, কোনো রকম ফান্ডের প্রয়োজন হয়, কোনো রকম যেভাবেই হোক না কেন যদি সাহায্য করতে পারে তারা তাদেরকে জানাতে। সবাই চেষ্টা করছে তাদের মতন করে এখানে থাকতে, ফিজিক্যালি না পারলেও ভার্চুয়ালি হোক, মানসিকভাবে হোক এখানে থাকতে। আর কালকে একটা খুব ছোট একটা জিত হয়েছে। অ্যারেস্ট হয়েছেন কেন বলছি, হয়েছে বলা উচিত, ওনার তোমার মনে হয় না কোনো সম্মানই আর প্রাপ্য। কিন্তু এই রেপ আর মার্ডারের কারণে যদি সিবিআইতে যে তদন্ত করছে রেপ আর মার্ডার নিয়ে, সেটার ভিত্তিতে যদি অ্যারেস্ট হতো, তাহলে আমার মনে হয় আমরা আরও জোরে একটু চিৎকার করতে পারতাম। দুর্নীতি নিয়ে অ্যারেস্ট হয়েছে, আমাদের কাছে এটা খুশির বিষয় যে ভাই যে কারণেই হোক না কেন অ্যারেস্টটা হয়েছে, কিন্তু আমরা যে কারণে অ্যারেস্ট চাইছি সেই কারণে অ্যারেস্ট হয়নি। এরকম আমাদের অনেকগুলো দাবি আছে,
আপনারা যারা ডাক্তার তারা আপনারা একটা 5টা দাবি রেখেছেন এবং তার সঙ্গে আরও অনেকগুলো দাবি যুক্ত হয়েছে এবং আমি নিজের সোশ্যাল হ্যান্ডেলেও যা বলেছি, আমি সেদিনকে মিডিয়ার সামনেও যা বলেছি, আমি এখনও সেটাই বলছি যে সরকারের অনেক প্রতিনিধি বা সরকারের যারা কি বলবো, মানে সরকারের যারা মুখপাত্রও বলবো না, সরকারকে যারা ভালোবাসে বা সরকারকে নিয়ে যারা খুব মানে সরকার যা করছে সবই ঠিক করছে আর কি, সরকারও প্রতিবাদ করছে, এরম যাদের মতামত, সেখান থেকে কিন্তু সমানেই শুনছি যে একটা বেশ রব উঠেছে যে এই তো পুজো আসছে, পুজোর ওই 5 দিন কেটে গেলে, কারণ অনেক মানুষের জীবিকা পুজোর ওপর নির্ভর করে, তাদের হয়তো সারা বছরের রোজগার পুজোর কদিন হয়, আমরা কারুর পেটে লাথি মারতে চাই না, সেই জন্য পুজোর এই 5 দিন কেটে যাওয়ার পরেও কিন্তু আমাদের আন্দোলনটা চালিয়ে যেতে হবে। মানে পুজো এলো, সবাই নতুন জামা কাপড় পরে বেরিয়ে পড়লাম, মা দুর্গার আরাধনা করলাম, তারপরে মা দুর্গা বাপের বাড়ি চলে গেল, আর আমাদের এখানকার মেয়েদের ছিঁড়ে কুড়ে খাবেল মানুষ, সেটা তো হতে দেওয়া যায় না। তো এইটা আমাদেরকে প্রত্যেককে নিজেদেরকে বলতে হবে যে এটা একটা টেম্পোরারি আন্দোলন নয়, কারণ আমার মনে হয় 9ই আগস্টের পরে প্রশাসনও ভেবেছিল যে ঠিক আছে মিটিং মিছিল করছে এরা, 5 দিন যাবে 6 দিন যাবে সবাই চুপ করে যাবে, কিন্তু আমরা তো চুপ করে নেই, 24-25 দিন হয়ে গেছে আমরা চুপ করে নেই। আর আমার এখন কোনো কাজ নেই, আমার কাজ হচ্ছে প্রতিবাদে সামিল হওয়া, সেই জন্য এটা যতদিন চলবে, যদি আমার তখন কাজ শুরুও হয়ে যায় তাহলে আমি অন্তত 5 দিন শুটিং করে 2 দিন খালি রাখবো, যাতে সেই 2 দিন গিয়ে আমি প্রতিবাদ করতে পারি। আর আমার বাবার কাছ থেকে আমার মনে হয় আমার বাবা মা বেঁচে থাকলে, মানে আমার মা বেঁচে থাকলে তো আমি রাস্তায় নামার অনেক আগে আমার মা রাস্তায় নামতো, কারণ আনঅ্যাপোলজেটিকভাবে বাঁচার শিক্ষাটা আমি আমার মার কাছ থেকে পেয়েছি। এবং আমি অনেককেই বলি, আমার অনেক কন্টেম্পোরারিদের বলি, আমার জুনিয়রদেরও বলি যে আমরা মেয়েরা ছোট থেকে ভীষণ বেশি ফ্রিতে সরি বলা শিখি, সব বিষয়ে আমাদের সরি বলতে হয়, যখন আমরা অপমানিত হচ্ছি তখনও আমাদের মধ্যে একটা কুণ্ঠা কাজ করে যেন আমরাই ভুল করছি। হ্যাঁ, আমার এই মুহূর্তে দাঁড়িয়েও নিশ্চয়ই আমরা সরকারের থেকে আমরা বিচার চাই, প্রশাসনের থেকে বিচার চাই, পুলিশের কাছে আমরা বিচার চাই, কিন্তু এই প্রশাসন পুলিশ সরকারের বাইরেও সমাজের থেকেও কিন্তু আমরা একটা বিচার পাই, কারণ সমাজের মধ্যে এই নিকৃষ্ট ভাবনাটা কিন্তু ঢুকে গেছে। আর এখানে কিন্তু সিপিএম টিএমসি বা অন্য যে দলটা, তাদের নামই আমি নিতে চাই না, হ্যাঁ, তো তারাও কিন্তু অনেককে ইনজেকশন দিয়েছে এরম একটা মনোভাব তৈরি করার জন্য, যে এখনও মানুষ ফেসবুকে আমি পরশুদিনের মিছিলে কেন একটা হাত কাটা ব্লাউজ পরে গেছি সেই নিয়ে কথা বলছে। আমি এইভাবেই বড় হয়েছি যে আমার কিছুতেই যায় আসে না, এখন যেটা আমি বলতে চাইছি সেটা মানে আমার যায় আসে না বলতে গেলে, আমি যেটা বলতে চাই সেটা আমি বলতে পারছি না, কারণ আমার বাবা বলেছিল যে পাবলিকলি কোথাও গিয়ে মানে কোনো কথা বলতে গেলে শব্দটা বলে ফেলিস না, কিন্তু এটা আমার মানে এরকমও হয়েছে যে আমি কোনো সেমিনারে গেছি, আমার বাবা তার 5 মিনিট আগে ফোন করে বলেছে যে পৌঁছে গেছি, জানলাম হ্যাঁ, বলে কোনোভাবেই উত্তেজিত হয়ে কিন্তু ড্যাশ ছেড়ে যায় এটা বলে দিস না। হ্যাঁ, তো আমাকে থলথলে বৌদি, আমার কেন এত চিন হয়েছে, আমি কেন এখন মোটা হয়ে গেছি, আমাকে 20 বছর আগের সেই নায়িকার মতন আর লাগে না, এটা শুনে আমার ড্যাশ ছেঁড়া যায়। আর ভয় পাওয়ার কোনো দরকার নেই, মানে আমার মনে হয় আমাকে অনেক সময়, আমি সারা জীবন ধরেই এটা শুনে এসেছি যে আমি ব্যতিক্রমী, আমি মনে করি না আমি ব্যতিক্রমী। মুশকিলটা যেটা ছিল যে 10 জনের মধ্যে যদি আমি একজন কথা বলি তাহলে সেটাকে ব্যতিক্রম মনে হয়, কিন্তু এখন যেখানে আমরা 10 জনের মধ্যে 9.5 জন একই কথা বলছি, সেখানে আমার তো আর ব্যতিক্রমী হওয়ার কোনো দরকারই নেই, যেটা বলার সেটা একসাথে বলতে হবে, তাহলে ওই একজনের আনঅ্যাপোলজেটিক থাকাটাকে এত বড়োভাবে মনে হবে না। কারণ আমি মনে করি, মানে আমি এই প্রতিবাদে সামিল হয়েছি বা উই ওয়ান্ট জাস্টিস, কার কাছ থেকে জাস্টিস সেটা আমি গলা ফাটিয়ে বলতে পারছি, তাতে যদি আমার বাংলা ছবি আর আমি না করতে পারি, আমি মারাঠি ছবিতেও কাজ করেছি, আমি উড়িয়া ছবিও করেছি, আমি হিন্দি ছবিও করেছি, তো আমি কোনো একটা ইন্ডাস্ট্রিতে কিছু একটা করে ফেলতে পারবো, কারণ আমি অভিনয়টা করতে জানি। এটা নিয়ে তো আর কোনো দ্বিমতের জায়গা নেই যে আমি আমার কাজটা করতে পারি, আমি ইংরেজি বলতে পারি, বাংলা বলতে পারি, হিন্দি বলতে পারি,
তো অভিনয় যদি নাও করি একটা অন্য কিছু করে নিতে পারবো, কারণ আমার বেঁচে থাকাটা খুব সাধারণ। তো সেই সাধারণ বেঁচে থাকাটা আমি কিছুভাবে ম্যানেজ করে নিতে পারবো। আর আমার মেয়ের পড়াশোনা শেষ হয়ে গেছে, সে চাকরি করছে, তো সে তার নিজেরটা দেখে নিতে পারবে। নয়তো এমন কোনো বন্ধুবান্ধব জুটিয়ে নেব যারা আমার মেয়ের বাকিটা দেখে নিতে পারবে। তো আমার কাজের জায়গায় আমার ক্ষতি হবে, আমি আর কোনো কাজ পাবো না, সেই ভয় ভীতি থেকে প্রতিবাদ করতে আসা যাবে না। আর আমার মনে হয় এখন সময় আছে যে ওই 10 জনের একসাথে রাস্তায় নেমে পড়া, বাড়িতে বসে আর প্রতিবাদ করার সময় এটা নয়। আমার বাবার কাছ থেকে আমি ছোটোবেলা থেকে একটা কবিতা আমি সহস্রবার শুনেছিলাম, কারণ আমার বাবা এটাই বিশ্বাস করতেন যে লাল সবুজ গেরুয়া কোনো রঙটাই শিল্পীর রং হওয়া উচিত না। আমাকে অনেকেই মনে করেন, আমি জানি না, মানে আমিও এইটা সোশ্যাল মিডিয়া থেকেই জেনেছি যে আমি নাকি সিপিএম। তো আমি জানি না আমি কি করে সিপিএম, কারণ আমি কোনোদিনও কাউকে বলিনি যে আমি সিপিএম। শিল্পীদের মতাদর্শ হতে পারে, হ্যাঁ, আমরা কোনো একটা আদর্শতে বিশ্বাসী হতে পারি, কিন্তু তার মানেই একটা মানে দলের কি বলবো, দলের সঙ্গে যোগসূত্র স্থাপন করা নয়। আমি সিপিএম নই, হ্যাঁ, কিন্তু কোভিডের সময় যখন রেড ভলেন্টিয়ার্সরা কাজ করেছে, আমি তাদের সঙ্গে কাজ করেছি, তাদের সমর্থন করেছি, তাদের কাজ আরও মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি। সেইভাবে যদি মনে হয় যে আমি রেড, যদি কোনোদিনও আমাদের এখনকার সরকার টিএমসি গভর্নমেন্ট যদি আমাদের জন্য ভালো কিছু করতে চায়, তাহলে তখন যদি মানুষে ভাবে আমি টিএমসি, তাহলে আমি টিএমসি। আর অন্য আমাদের যে পার্টি আছে তারা কোনোদিনই আমাদের ভালো কিছু করবে না, সেই জন্য তাদের সাথে যোগসূত্র স্থাপন করার কোনো প্রয়োজন অন্তত আমার মনে হয় আমি জীবৎকালে পাবো না। তো ওদের নিয়ে আমি কথাই বলতে চাই না। আর আমার বাবার কাছ থেকে যে কবিতাটা আমি শুনেছি, আমি জানি না ওটা কার লেখা, আমি জানি না আমার বাবা ওটা কোথা থেকে শিখেছিল, মানে ওই মেমোরিটা আমার চলে গেছে। কিন্তু আমার 2 তারিখে আমি যখন ছিলাম ধর্মতলায় এবং আমাদের মিছিল শেষ হয়ে যাবার পরে, আমি জানি না ওখানে দাঁড়িয়ে থেকে আমার কিভাবে এই কবিতাটা মনে এলো, কারণ আমার বাবা মারা গেছেন 5 বছর হতে চললো। তারও আগে আমি কোন সময় কবিতাটা শুনেছিলাম আমার সেটাও মনে নেই, কিন্তু আমার মনে হয় সেটা আমাদের এই সময়ে দাঁড়িয়ে এই কবিতাটার থেকে আর মানে অ্যাপ্ট কোনো কবিতাই আমার মনে হয় না আর কাজ করে। তো সেটাই আমি বলছি, সেটা হচ্ছে, প্রিয়াকে আমার মেরেছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি। আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। এই চিতাটা মানে আমরা তো নিশ্চয়ই কাউকে গিয়ে আর কেওড়াতলায় তুলে দিয়ে আসবো না, কিন্তু আমাদের কাছে বিচারটাই আমাদের কাছে চিতা। আর আমি কেন, আমার মতন আরও বহু মানুষ যারা রাস্তায় নামছে, যারা প্রতিবাদ করছে, যারা আন্দোলন করছে, তারা বিশ্বাস করি যে এটা একটা প্রিন্সিপালের কাজ নয়। একটা মেয়ের শরীরে এইরকম যতগুলো আঘাত পাওয়া গেছে, সেটা একটা মানুষের পক্ষে প্র্যাকটিক্যালি সম্ভব না করা। তো যে একাধিক ধর্ষক এবং যে একাধিক খুনি যারা আছে, তাদের বিচারটাই আমাদের কাছে তাদেরকে চিতায় তোলা। তো সেই চিতাটা যতক্ষণ না জ্বলছে আপনারা থাকবেন, আমিও আছি, মানুষ হিসেবে আছি, সহনাগরিক হিসেবে আছি। যার যখন দরকার পড়বে, যে অনেকের কাছেই আমার নাম্বার আছে, মেঘনীলের কাছে আছে, তোমার নামটা কি আমি ভুলে গেলাম, হ্যাঁ, আলোলিকা, হ্যাঁ, লাস্ট 3 দিনে এত নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়েছে যে আমার নাম ভুলে যাচ্ছে আমি। ওর কাছে আমার নাম্বার আছে, যদি কোথাও পৌঁছতে হয়, সে রাত্রি 12টায় পৌঁছানো হোক আর যেভাবেই হোক না কেন, আমি ঠিক ব্যবস্থা করে পৌঁছে যাব, আমাকে জানাবেন। থ্যাংক ইউ। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।